আচ্ছা, আমি এখন তোমাদের এমসিকিউ, ঠিক আছে, রসায়ন দ্বিতীয় পত্র কুমিল্লা বোর্ড 2023 করাবো। আমি অত্যন্ত সহজ সিস্টেমে করাচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে, এমসিকিউ পারার জন্য কিন্তু শুধুমাত্র এমসিকিউ সমাধান করলেই হবে না। এমসিকিউ একটা সমাধান করতে হবে, সেই সম্পর্কে ডিটেইলস কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু এমসিকিউতে ভালো করা যাবে না। ঠিক আছে, তাহলে তোমরা দেখো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলা হয়েছে কি, দেখো খেয়াল করো, তোমরাও খেয়াল করো। প্রথম কোশ্চেনটা বলা হয়েছে পানিতে অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী কোনটি। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। ক্লিয়ার আছে? কি বললে? আচ্ছা হ্যাঁ, দেখাচ্ছি আস্তে কথা বলে না। দেখো খেয়াল রাখতে হবে আমার, সেটা হচ্ছে স্থায়ী ক্ষারতার জন্য দায়ী কোনগুলো। স্থায়ী ক্ষারতার জন্য দায়ী, স্থায়ী ক্ষারতার জন্য দায়ী হবে হচ্ছে কার্বনেট, ফসফেট, নাইট্রেট এবং ক্লোরাইড আয়ন। ক্লিয়ার? এবং অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী, অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী। আচ্ছা, অস্থায়ী ক্ষারতার জন্য কারা দায়ী? সে হচ্ছে বাইকার্বনেট আয়নসমূহ। ক্লিয়ার? এখন এই বাইকার্বনেট আয়নের সংখ্যা যে কোনো ধাতু থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, কপার থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে। ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার? ক্যালসিয়াম বাইকার্বনেট, এরকম। অর্থাৎ বাইকার্বনেট যুক্ত যৌগ যখনই থাকবে তখন সে হচ্ছে অস্থায়ী ক্ষারতার জন্য, এটা হচ্ছে অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী। আর স্থায়ী ক্ষারতার জন্য দায়ী কি হবে? এই আয়নগুলো, অর্থাৎ এর সঙ্গে ধাতু যুক্ত থাকতে পারে, যেরকম ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ফসফেট, তারপরে ক্যালসিয়াম নাইট্রেট, এগুলো স্থায়ী ক্ষারতার জন্য দেয়। আর অস্থায়ী ক্ষারতার জন্য দেয় আছে বাইকার্বনেট আয়ন। তাহলে কি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা বলা হয়েছে যে নিচের কোনটির ব্যাপন হার সর্বোচ্চ। আচ্ছা, খেয়াল রাখতে হবে, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার কিন্তু ব্যাপন হারটা কম। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। তাহলে আমরা আণবিক ভর হিসেব করি। মিথেনের আণবিক ভর হচ্ছে 12 আর 4 16, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 14 আর 3 17, নাইট্রোজেনের হচ্ছে 14 দুগুণে 28, আর কার্বন মনোক্সাইড সে হচ্ছে অক্সিজেন আর কার্বন 16 আর 12 46 48, তাই তো? তাহলে আণবিক ভর কার কম? মিথেন। অ্যান্সার হবে কিন্তু মিথেন। কারণ কি, যার আণবিক ভর কম তার কিন্তু ব্যাপন হার সর্বোচ্চ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলেছে যে খেয়াল রাখতে হবে যে কোনটি বিষম চাক্রিক যৌগ। 3 দাগে বলছে কি, কোনটি বিষম চাক্রিক যৌগ। হ্যাঁ, কি বললে? মনে রাখবা, এই বিষম চাক্রিক যৌগ কিন্তু ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমাদের আগে জানতে হবে যে বিষম চাক্রিক যৌগগুলো কি। মনে রাখতে হবে, যে সকল হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন বাদেও অক্সিজেন, সালফার, নাইট্রোজেন আরও অনেক কিছু থাকে আর কি। সোজা কথা, কার্বন এবং হাইড্রোজেন বাদেও সাধারণত দেখা যায় নাইট্রোজেন, অক্সিজেন আর সালফার থাকে, যেগুলো সেইগুলোই কিন্তু হচ্ছে তোমার বিষম চাক্রিক, এর ইংরেজি হেটারোসাইক্লিক যৌগ। ক্লিয়ার? প্রায় পড়ে যে বিষম চাক্রিক যৌগ কি, জ্ঞানমূলক, অথবা হেটারোসাইক্লিক যৌগ কাকে বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের আগে জানতে হবে যে কার ভিতরে কার্বন, নাইট্রোজেন এবং সালফার আছে, কার্বন আর হাইড্রোজেন বাদে। মনে রাখতে হবে অ্যান্সার হবে ফিউরান। ক্লিয়ার? এখন তুমি যদি বলো যে কীভাবে, তাহলে আমাদের সংকেত জানতে হবে। ঠিক আছে, কয়েকটা সংকেত আমাদের জানা খুবই প্রয়োজন। আচ্ছা, এখন তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা সংকেতই জানতে হবে। ক্লিয়ার? যে কটা অপশান আছে সে কটা সংকেতই আমাদেরকে জানতে হবে। যে ফিউরান কত দেওয়া আছে, ফিউরান, তাই না? এখানে আমি করাই। বলেছে ফিউরান, ফিউরানের সংকেত হচ্ছে
ফিউরান। আচ্ছা খতে আছে হচ্ছে চাকরিক প্রোপেন, ঠিক আছে, তাহলে চক্রাকার আকারে 3 কার্বন হবে, এতে কোনো দ্বিবন্ধন নেই, এটা হচ্ছে চাকরিক প্রোপেন। ক্লিয়ার? আচ্ছা গতে আছে হচ্ছে বেনজিন, তোমরা বেনজিন জানো C6H6, ঠিক আছে। ঘতে আছে সাইক্লো বিউটাইন, তাই তো, বিউটাইন সাইক্লো হতে হবে কিন্তু, তাহলে 4টে কার্বন থাকতে হবে, যে কোনো জায়গায় ত্রিবন্ধন থাকতে হবে বিউটাইন যেহেতু, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিতে হবে, ঠিক আছে। এটা সাইক্লো বিউটাইন, সাইক্লো বিউটাইন, বিউটাইন। ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করো, কোয়াতে আছে হচ্ছে কার্বন হাইড্রোজেন বাদেও অক্সিজেন আছে কিন্তু ফিউরান, এর জন্য অ্যান্সার হবে কিন্তু ফিউরান। কারণ কি বিষমচাক্রিক বা হেটারোসাইক্লিক যৌগ কাকে বলে? যাতে কার্বন এবং হাইড্রোজেন বাদেও অক্সিজেন, সালফার ও নাইট্রোজেন এদের কেউ না কেউ থাকতে হবে, তাকে বলা হবে বিষমচাক্রিক যৌগ। ক্লিয়ার? তাছাড়াও এর আরও কিছু কিন্তু বিষমচাক্রিক যৌগ আছে যেগুলো সাধারণত পড়ে, আমি সেগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একটু লিখে নাও। বিষমচাক্রিক যৌগ যেমন কি কি আছে আরো? এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড এ মনে করে 1 নম্বর। আচ্ছা 2 আরও কিছু আছে, যেমন থায়োফিন আছে, ফিউরান আর থায়োফিন একই রকম প্রায় দেখতে, এখানে হবে সালফার। ক্লিয়ার? এটা হচ্ছে থায়োফিন। ক্লিয়ার? আচ্ছা আরও কিছু দেখাই, এ কিন্তু বিষমচাক্রিক যৌগ দেখাচ্ছে 3-এ, পিরিডিন আছে, বেনজিনের মতোই কিন্তু হাত আছে আর কি। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার পিরিডিন, এইবার ডান পাশে লিখে দিলাম পিরিডিন। আচ্ছা এই সংকেত থেকে কি বোঝা যায়? সংকেত থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায়, দেখো এখানে অক্সিজেন আছে, এটা সালফার আছে, আর এটা কিন্তু নাইট্রোজেন আছে, অর্থাৎ বিষমচাক্রিক যৌগ হচ্ছে তারাই যাদের কার্বন এবং হাইড্রোজেন বাদেও, অর্থাৎ যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন বাদেও অক্সিজেন, সালফার এবং নাইট্রোজেন থাকা লাগবে, ঠিক আছে, এগুলো হচ্ছে বিষমচাক্রিক যৌগ। আচ্ছা এবার দেখো তোমরা, আমাদের 4র্থ নম্বর কোশ্চেন হচ্ছে এই জটিল যৌগে আয়রনের জারণ মান কত? ক্লিয়ার? আচ্ছা মনে রাখবা, আমার এই জারণ মান নির্ণয়ের কিন্তু একটা ছোটোখাটো ভিডিও আছে যেটা খুবই সস্তা এবং সুন্দর করে বোঝানো আছে, তারপর আমি বোঝাচ্ছি। আচ্ছা জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে যেটা বেশি প্রয়োজন হচ্ছে জারণ মানটা জানা প্রত্যেকটা মৌলের। এখন আমরা জারণ মান সাধারণত অনেকেই জারণ মান কিন্তু মুখস্থ করে, কিন্তু জারণ মান মুখস্থের কিছুই নাই। জারণ মান মনে রাখবা, প্রত্যেকটা মৌলের জারণ মান তার যোজনীর সমান, ধাতু হলে ধনাত্মক, অধাতু হলে ঋণাত্মক। যদি মনে না থাকে তাহলে এগুলো মনে রাখলেই হবে। পটাশিয়াম ধাতু তাই প্লাস1, সোডিয়াম ধাতু তাই প্লাস1, কারণ একে যোজনী হচ্ছে 1, ধাতু বলে প্লাস। যেমন অক্সিজেন এ যোজনী 2, অধাতু বলে -2, ক্লোরিন এ যোজনী 1, অধাতু বলে -1, ঠিক আছে। হাইড্রোজেন প্লাস1। আচ্ছা সায়ানাইড এর হচ্ছে -1 NH3, এর হচ্ছে 0। ক্লিয়ার? এখন অনেকে কোশ্চেন করে তাহলে এর জারণ মান কি করে -1 হলো? আসলে কার্বনের 4 আর নাইট্রোজেনের 3, 4 আর 3 বিয়োগ করলে কিন্তু 1 হয়, কিন্তু ঋণাত্মক আয়ন বলে -1। অ্যামোনিয়া নাইট্রোজেনের 3, হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের 3টে, 3 কেটে গেলে কিন্তু 0। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এই যৌগে আমরা ধরবো উপরিক্ত মানে
K4 FeCN6 এর জারণ মান আমরা এবার নির্ণয় শুরু করেছি। ধরি Fe এর জারণ মান x। তাহলে পটাশিয়ামের কত? +1। পটাশিয়াম আছে কয়টা? 4টে, তো 4 গুণ। আয়রনের ধরেছি x। আচ্ছা, সায়ানাইডের কত? -1। তাহলে -1 আছে কয়টা? 6টা। ঠিক আছে, = 0। যদি এ চার্জ থাকতো তাহলে = কিন্তু চার্জ সংখ্যা, যদি প্লাস চার্জ হতো তাহলে প্লাস চার্জ সংখ্যা বলতো, মাইনাস হলে মাইনাস চার্জ সংখ্যা। যেহেতু কোনো চার্জ নেই তাই 0 ঘটালাম। ঠিক আছে, তাহলে 4 + x - 6 = 0। তাহলে x - 2 = 0। তাহলে x = কত? +2। তাহলে অ্যান্সার হবে +2। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার দেখো 5 নম্বর। ঠিক আছে, 5 নম্বরে বলেছে হাইড্রোজেন ফুয়েল সেল অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? অর্থাৎ হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু মুখস্থ। অ্যান্সার হচ্ছে প্লাটিনাম। ক্লিয়ার? আচ্ছা, বলেছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখাই, দেখো আসলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে কত %? আছে কিন্তু হচ্ছে 78%। ক্লিয়ার? এবার বলেছে আংশিক চাপ কত? আচ্ছা, আংশিক চাপ মানে পার্শিয়াল প্রেশার অফ N2। আচ্ছা, মনে রাখতে হবে এর হচ্ছে মোল সংখ্যা গুণ হচ্ছে তোমার মোট চাপ। তাহলে মোল সংখ্যা কত? 78/100 গুণ মোট চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। এটা আমরা জানি। ক্লিয়ার? তাহলে যাবে তাই। তাহলে 0.78 atm। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমরা যাব 7 দাগে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে, এখানে সমানতা। আচ্ছা, তোমরা যদি সমানতা সম্পর্কে ভালো জানতে চাও তাহলে আমার কিন্তু সমানতার আর 3টে ভিডিও আছে, তোমরা সুন্দর করে দেখবা, দেখবা বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, মনে রাখতে হবে এই যে যৌগটা দেওয়া আছে, এই যৌগটাকে আমি একটু অন্যভাবে লিখি। ঠিক আছে, দেখো তো এইভাবে কি লেখা যায়? এটা কিন্তু ক্লোরিন। একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু ক্লোরিন কোশ্চেনে কিন্তু এখানে প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা জ্যামিতিক সমানতার ক্ষেত্রে দুটো ফিগার জানি। ঠিক আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আর যদি সোজাসুজি থাকে তাহলে একে বলে সিস কাঠামো। আজ যদি দ্বিবন্ধনযুক্ত যৌগে আর কোনাকুনি থাকে তাহলে কিন্তু ট্রান্স কাঠামো। একটা জিনিস খেয়াল করো, এই যে আর এই বেনজাইলগুলো কোনাকুনি আছে, আবার এরা দুটো কোনাকুনি আছে, তাহলে কি ট্রান্স কাঠামো। মানে সিস ট্রান্স সমানতা কে প্রদান করে? সিস ট্রান্স সমানতা নিঃসন্দেহে জ্যামিতিক সমানতা। অ্যান্সার হবে জ্যামিতিক সমানতা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সুন্দর করে করবা। এবার দেখো 8 দাগে বলা আছে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের এই বিক্রিয়াটিতে থায়োসালফেটের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আয়োডিনের জারণ ঘটেছে, সালফারের জারণ মান কমেছে। ক্লিয়ার? আচ্ছা, এই বিক্রিয়াটিতে আগে আমরা জারণ মান নির্ণয় করি। ঠিক আছে, তারপর আমরা বিষয়টা দেখব যে Na2S2O3। ক্লিয়ার? ধরলাম সোডিয়ামের জারণ মান x, সালফারের কেন্দ্র পরমাণু বের করব। সালফারের জারণ মান হচ্ছে x, তাহলে সোডিয়ামের জারণ মান আমরা জানি 1। সোডিয়ামের কিন্তু জারণ মান +1, কারণ কি প্রত্যেকের জারণ মান তার যোজনীর সমান, ধাতু হলে ধনাত্মক, অধাতু হলে ঋণাত্মক। সোডিয়ামের যোজন 1, যেহেতু ধাতুতে +1। আছে কয়টি? 2টি প্লাস সালফার আছে
সালফার ধরেছি এক্স আছে 2টি, আর অক্সিজেন আছে -2 আছে 3টি। অক্সিজেনের কিন্তু জারণ মান -2, ক্লিয়ার? এই দুটো মনে রাখতে হবে। তাহলে 0, তাহলে 2 + 2x - 6 = 0। তাহলে 2x = কিন্তু 4, তাহলে x = কত? +2, তাই তো? আচ্ছা, এখানে ধরো হচ্ছে +2। আচ্ছা, আমরা বাকিটা এবার বের করে দেখি। আচ্ছা, Na2S4O6। আচ্ছা, সালফারের ধরলাম x, তাহলে সোডিয়ামের হচ্ছে 1 আছে 2, কারণ কি Na = +1 আর অক্সিজেন হচ্ছে -2 যোগ সালফার আছে হচ্ছে 4টি, কিন্তু এই জায়গায় অক্সিজেন আছে 6টি, তাই -2 × 6 = 0। তাহলে 2 + 4x - 12 = 0। তাহলে 4x = কিন্তু 10, তাহলে x = কিন্তু 2.5 প্লাস। আচ্ছা, জারণ মান কিন্তু ভগ্নাংশ হতে পারে, তাহলে এখানে আছে 2.5। আচ্ছা, আমরা জানি জারণ মান যদি বাড়ে, দেখো এখানে 2 ছিল, এখানে 2.5, তাহলে সেটা কিন্তু জারণ নয়, ক্লিয়ার? আচ্ছা, এইখানে যেহেতু আয়োডিন মৌল, তাহলে 0, আর এইখানে এর আছে -1, এটা কিন্তু কমেছে, তাহলে এটা হবে কিন্তু বিজারণ, ক্লিয়ার? এখন বলেছে যে অ্যান্সারটা হচ্ছে, আগে অ্যান্সারটা বলে নিই। অ্যান্সার হচ্ছে ক, 1 ও 2। কারণ কি সোডিয়াম থায়োসালফেট কিন্তু একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ক্লিয়ার? কি বলেছি, সে সোডিয়াম থায়োসালফেট একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এইখানে বলেছে আয়োডিনের কি জারণ ঘটেছে? বলেছে এখানে কি বিজারণ ঘটেছে, তাই বলে। দেখো আয়োডিনের কি ঘটেছে, আয়োডিনে কিন্তু বিজারণই ঘটেছে। আচ্ছা, সালফারের জারণ মান কি কমেছে? দেখো সালফার ছিল +2, এখানে আছে 2.5, তাহলে আসলে তো বাড়েছে সালফারের জারণ মান তো কমেনি, ঠিক আছে? আর আয়োডিনের কিন্তু জারণ মান এখানে 0 ছিল -1 হয়েছে, এটা কিন্তু কমেছে, কমলিয়া বিজারণ, তাহলে এখানে লিখেই দিয়েছে। তাহলে আয়োডিনের হচ্ছে বিজারণ, তাহলে আয়োডিনের বিজারণ ঘটেছে। সোডিয়াম থায়োসালফেট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে 1 আর 2, ঠিক আছে? কিন্তু আমাদের আরও কিছু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আর হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিন্তু জানা উচিত। তাহলে আমি কিছুটা লিখে দিই, তোমরা একটু দেখো। হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে হচ্ছে H2C2O4 অক্সালিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ক্লিয়ার? আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড H2SO4, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একটা জিনিস মনে রাখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বের করা কিন্তু খুবই ইজি। কিভাবে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো কার্বন আছে, এটা ব্যতিক্রম, ক্রোমিয়াম আছে, আর এগুলো হচ্ছে সেকেন্ডারি, এতে কোনো কার্বন নেই কিন্তু, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, ভালো করে দেখো, গে যায় না, বেশি কথা কও। দেখো বলেছে কি তড়িৎ বিশ্লেষণকালে কোনটি প্রথমে চার্জ মুক্ত হবে। এই চার্জ মুক্তর বিষয়টা একটু জটিল, মানে জানার বেশি প্রয়োজন। মনে রাখতে হবে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণটা জানতে হবে, বুঝছো? ব্রাইন কাকে বলে? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হচ্ছে ব্রাইন, ঠিক আছে? এখানে চার্জ মুক্ত হবে হচ্ছে OH আয়ন, ক্লিয়ার?
আচ্ছা বলেছে 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি হবে? আচ্ছা আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV = nRT, ঠিক আছে। এখন আমার n এর মানটা লাগবে, তাহলে 1 মোল হিলিয়াম ইকুয়াল টু কত? 4 গ্রাম, তাই তো আণবিক ভর। তাহলে 2 মোল হিলিয়াম ইকুয়াল টু কত? 8 গ্রাম। তাহলে আসলে এখানে বলেছে 8 গ্রাম হিলিয়ামের জন্য, তাহলে 8 গ্রাম হিলিয়ামের জন্য মোল সংখ্যা কত হয়েছে? 2। তাহলে এখানে বসাই দাও 2RT। তাহলে সমীকরণ হবে এটা গ নম্বর, ঠিক আছে। 11 থেকে বলেছে কি দেখো যে স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলা প্রবেশ করে, একদম টাটকা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। পরিবেশের ক্ষেত্রে এগুলো সব মুখস্থ রাখতে হবে, লেট হবে অ্যান্সার, ক্লিয়ার। দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, সে জায়গায় হচ্ছে প্রোপানল প্লাসে H প্লাস বিজারিত হয়েছে হচ্ছে এই যৌগটা আর এই যৌগটা। আচ্ছা তাহলে তোমরা আবার দেখো, আচ্ছা একটা উদ্দীপক দেওয়া আছে, ঠিক আছে। তারপরে 12 দাগের কোশ্চেনটা বলেছে কি এই উদ্দীপকটাই এ যৌগটি কি হবে। এখন আমরা একটু বিক্রিয়াটা করি, CH2OH, ক্লিয়ার, প্লাস মনে রাখতে হবে যে আমার উৎপাদে কি দেওয়া আছে, CH3 C3H7 প্লাস হচ্ছে পানি। একটা জিনিস খেয়াল করো, উৎপাদে হলে কার্বন কয়টা দিয়ে আছে? 3টে, আর 2টো কয়টা? 5টা, ক্লিয়ার বিষয়টা। 3 আর 2 5, এবং C+ও দেওয়া আছে। যখনই C+ও থাকে অর্থাৎ A স্টার থাকে, তাহলে A স্টার থাকলে বিক্রিয়কে সাধারণত অ্যাসিড হয়। এখন এইখানে 3 কার্বন আছে, এই 3টে কার্বন তো দেওয়াই আছে, নেই কয়টা কার্বন? এখানে 2টো কার্বন, তাহলে CH3C+, মানে আমি এই পর্যন্ত লিখে দিলাম, আর এর একটা H, ক্লিয়ার। সোজা কথায় এই OH আর এই OH আর H মিলে হয়েছে কিন্তু পানি, তাহলে এ যৌগটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তাহলে 12 দাগের অ্যান্সার হবে হচ্ছে খ, ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার বিষয়টা কি বুঝেছো? বিক্রিয়ার সিস্টেমটা কি বুঝেছো? আচ্ছা এবার বলেছে উৎপাদটির ইউফ্যাক পদ্ধতির নাম কি? এই জিনিসটার ইউফ্যাক পদ্ধতির নাম কি? সিস্টেম হচ্ছে C+O পরে যে ধাতু বা মূলক থাকবে, ধাতু থাকতে পারে, মূলকও থাকতে পারে, প্লাস নোয়েট যুক্ত হবে। দেখো তাহলে এইটুকুনের নাম কি? প্রোফাইল। এইটুকুর নাম কিন্তু প্রোফাইল। 3 কার্বন বিশিষ্ট আছে, 3 কার্বন বিশিষ্ট মূল যৌগের নাম কি? প্রোফেন। তাহলে প্রোফেনের সঙ্গে ইল যোগ করলে কি? প্রোফাইল। আচ্ছা তাহলে নাম হবে প্রোফাইল। আমার যদি এখানে সোডিয়াম থাকতো তাহলে লিখতাম সোডিয়াম। তাহলে প্রোফাইল কয় কার্বন কোন হয়েছে? 1 আর 1 2, মানে বাম পাশে 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট মূল যৌগ আছে ইথেন। ইথেনের সঙ্গে নোয়েট যোগ করলে হবে ইথানোয়েট, তাহলে প্রোফাইল ইথানোয়েট। ক্লিয়ার বিষয়টা? তাহলে নাম হবে হচ্ছে ক, 13তে আনসার হবে ক, প্রোফাইল ইথানোয়েট। ক্লিয়ার? আচ্ছা এবার 14 দাগে বলেছে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত? এটা খুবই ইজি। আচ্ছা
তাহলে আমি লিখবো 5% সোডিয়াম কার্বনেটের জন্য ডব্লু ইকুয়াল টু হচ্ছে 5 গ্রাম। ডব্লু মানে এই যে কয় পার্সেন্ট সেই কয়টো, আর ভি মানে হচ্ছে 100 মিটার। পার্সেন্টেজ থাকলে সবসময় 100 মিটার দিতে, 5% মানে 100 আছে 5। এম মানে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু হট, তাহলে আমরা জানি এস ইকুয়াল টু 1000 ডব্লু বাই হচ্ছে এমবি। তাহলে 1000 গুণ 5, এম হচ্ছে 106 গুণ হচ্ছে 100, অবশ্যই 0.47 এম, অর্থাৎ ঘ দাগ হবে অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা বোঝা গেল? আচ্ছা দেখো, বলেছে কি বৃষ্টির পানির পিএইচ কত, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? বৃষ্টির পানির পিএইচ কত, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। অ্যান্সার হবে হচ্ছে 6.50 ঘ দাগে। কিন্তু এর সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু পড়ে যে কলকারখানার ক্ষেত্রে বৃষ্টির পানির পিএইচ কত, মনে রাখতে হবে। কলকারখানার ক্ষেত্রে, ঠিক আছে, কলকারখানার ক্ষেত্রে বৃষ্টির পানির পিএইচ কত, পানির পিএইচ ইকুয়াল টু হবে কিন্তু, বা কলকারখানা এরিয়ায় যে এলাকায় কলকারখানা আছে সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে হবে কিন্তু 5.6 থেকে 3.5, এই লিমিটের ভিতরে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার বলেছে কি যে ব্রোনস্টের লাউরি মতবাদ অনুসারে পিএইচ 4+ একটি অম্ল, অ্যাসিড প্রোটন দাতা আর অ্যাসিড একটি ইলেকট্রন গ্রহীতা। আচ্ছা, আমরা এই ব্রোনস্টের লাউরি মতবাদে কি বলেছি, যে প্রোটন দান করে সে অ্যাসিড, যে গ্রহণ করে সে ক্ষারক। এখন প্রথম অপশানটায় আমার দিয়ে দিয়েছে পিএইচ 4 কি একটা অম্ল, তাহলে আগে দেখি পিএইচ 4+। ক্লিয়ার? একে আমি অম্ল বানানোর চেষ্টা করি, এটা মাইনাস আয়ন নিয়ে আসলাম। ক্লিয়ার বিষয়টা? দেখো একটা প্রোটন দান করলে কি হয়ে যাবে, HCl, আর এ যাবে হচ্ছে PH3। ক্লিয়ার বিষয়টা? দেখো এ কিন্তু একটা প্রোটন দান করেছে বলে HCl হয়েছে, তাহলে কি একটা অম্ল, তাহলে কিন্তু এই কথাটা সঠিক। আচ্ছা, ব্রোনস্টের লাউরি মতবাদের সংজ্ঞা অনুসারে হচ্ছে অম্ল হচ্ছে প্রোটন দাতা, এ কথাটা সঠিক। কিন্তু অ্যাসিড একটি ইলেকট্রন গ্রহীতা, এটা কিন্তু ব্রোনস্টেড লাউরি মতবাদ না, এটা হচ্ছে লুইস মতবাদ। ক্লিয়ার বিষয়টা? এজন্য অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2 ক দাগ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমাদের এবার বলেছে 17 দাগ, বলেছে 1m সম আয়তনে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফুরিক অ্যাসিড। আচ্ছা, আমরা নিই, এটা করে দেবো H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস পানি, অবশ্যই সমতা করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তোমরা, সালফুরিক অ্যাসিডের কয় মোল লাগেছে, 1 মোল, এর আগে কিছু নেই মানে 1 আছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের লাগেছে 2 মোল। সোজা কথায় সালফুরিক অ্যাসিডের যা লাগে সোডিয়াম হাইড্রোক্সাইডে তার ডবল লাগে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডে যা লাগে সালফুরিক অ্যাসিডের তার অর্ধেক লাগে। আমি যদি সোডিয়াম সমমোল হবে, কিন্তু আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের 1m নিলাম, তাহলে এ যা লাগবে তার অর্ধেক লাগবে। তাহলে এ যদি 0.1 লাগে তাহলে এর কত লাগবে, 0.1 বা 2m, মানে 0.05m। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে সালফুরিক অ্যাসিডে লাগেছে এতটুকু, মানে এর অর্ধেক, তাহলে অবশিষ্ট অম্ল কতটুকু থেকে যাবে, আমাদের ছিল 0.1 মানে 0.05 ইকুয়াল টু কত হবে, 0.05 মোল। তাহলে দ্রবণে অবশিষ্ট কি রয়েছে, অম্ল রয়েছে। এটা কি বুঝেছো? খেয়াল করো, এর 2 মোলকে প্রশমিত করতে 1 মোল লাগে। তাহলে আমাদের বিক্রি বলেছে সম আয়তনে সোডিয়াম, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ধরলাম আছে 0.1, তাহলে এর যা লাগে সালফুরিকের অর্ধেক লাগে। যদি 0.1 লাগে তাহলে 0.1 বা 2 মানে এতটুকু লাগবে।
তাহলে 0.1 কিন্তু অলরেডি সালফিউরিক অ্যাসিড ছিল, কারণ দুইজনেরই একই আয়তন। তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দিলাম, মানে অ্যাসিড কিন্তু এইটুকু লাগেছে আর ক্ষারের সবটুকু লাগেছে, অ্যাসিডের তাহলে কিছু বাকি রয়েছে, সেই বাকিটা আছে 0.1 বিয়োগ করলে এত। এখন একটা দ্রবণে বিক্রিয়া করার পরে দেখা গেল অম্ল থেকে গেছে, দ্রবণটা কী হবে? দ্রবণটা হবে অম্লীয়। ক্লিয়ার বিষয়টা? এবার তোমরা দেখো 18 দাগ। ক্লিয়ার? 18 দাগটা একটু দেখো। বলেছে কি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে কপার সালফেট দ্রবণে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ বা কত গ্রাম কপার জমা হবে। ঠিক আছে, তাহলে এখানে ধাতু আছে কে? কপার সালফেটের ভিতরে এটা হবে কপার সালফেটের ধাতু কি? কপার। তাহলে লিখবো সংশ্লিষ্ট বিক্রিয়া কপার 2+ 2 ইলেকট্রন কপার, মানে বিজারণ বিক্রিয়াটা লিখতে হয়। যদি কেউ বিক্রিয়া নাও লেখো তাও হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের চাইছে ডব্লু, মনে রাখতে হবে ডব্লু ইকুয়াল টু হট কত গ্রাম। আচ্ছা জেড আমরা জানি, মনে রাখতে হবে জেড ইকুয়াল টু পারমাণবিক ভর বাই হচ্ছে যোজ্যতা মানে যোজনী গুণ 96500। ক্লিয়ার? তাহলে কভারের পারমাণবিক ভর কত? 63.5, যোজনী 2 আছে আর 96500 কমান। ঠিক আছে, কভারের পারমাণবিক ভর আছে 63.5, 2 গুণ 96500। ক্লিয়ার? আচ্ছা আই আছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার আর টি বলেছে হচ্ছে 5 মিনিট, মানে 5 গুণ 60 সেকেন্ড। ক্লিয়ার? আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, তাহলে জেডের মান 63.5, 2 গুণ 96500 গুণ আই হচ্ছে 5 মিনিট। ক্লিয়ার বিষয়টা? ক্যালকুলেটার থাকলে দেখো এটা শুনে 496 গ্রাম, অতএব অ্যান্সার হবে কিন্তু ঘ। ক্লিয়ার? অ্যান্সার হবে ঘ। আচ্ছা এবার বলেছে কোন লেখচিত্রটি আইসোথার্ম। কি বলেছে? কোন লেখচিত্রটি আইসোথার্ম সমর্থন করে। একটা জিনিস খেয়াল করো, এইখানে যদি ভি থাকে, এখানে আছে পি, ভিতরে আছে টি। এইখানে যদি ভি আর টি থাকে তাহলে ভিতরে আছে পি। ঠিক আছে, আর তৃতীয় নম্বরটা আছে এইটা আছে V1 V2 V3, এটা কিন্তু আছে পি। আচ্ছা খেয়াল করো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ভি পি আর টি আছে, অর্থাৎ চাপ তাপ ও পি। কিন্তু একটা ক্ষেত্রে দেখো এই যে তিনটে, এটা তো বোঝাই যাচ্ছে এটা হবে না, এই তিনটে প্রায় সেম কোয়ালিটি। কিন্তু মনে রাখবা এইটা দেখো ভি ব্যস্তানুপাতিক 1/p আছে, সবগুলো সমানুপাতে, এটা আছে ব্যস্তানুপাতে। অ্যান্সার হবে ক। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তোমরা খেয়াল করতে 20 দেখ যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত, তাই তো? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন করো, ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, সমতা করো ক্যালসিয়াম কার্বনেটটা কার্বন অক্সিজেন তিনটে। আচ্ছা এইখানে বলেছে যে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এর নিচেই দাগ দাও। বলেছে কার্বন ডাইঅক্সাইডে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের নিচে দাগ দাও। এর আছে 1 মোল, এরও আছে 1 মোল। আচ্ছা এর 1 মোল সমান কত? 100 গ্রাম। জানো তো ক্যালসিয়ামের কত? 20 × 40 যোগ 12 যোগ 3 × 48 অক্সিজেনের, মানে হচ্ছে 100 গ্রাম, মানে আণবিক ভর সোজা কথায়। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44 গ্রাম। ঠিক আছে, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তাহলে আমি লিখব 100 গ্রাম হতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম, অতএব 50 গ্রাম এর হতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে? 44 গুণ 50 ভাগ হচ্ছে 100, এত গ্রাম। 50 দুগুণে 100, 22 দুগুণে 44, মানে 22 গ্রাম। ক্লিয়ার বিষয়টা? অ্যান্সার হবে খ দাগ। 20 দাগে। আচ্ছা আমার 21 দাগে বলেছে কি
কি বলেছে কুড়িটাকে খেয়াল করে দেখো। আচ্ছা, যে নিচের কোনটি জারক এবং বিজারক উভয় হিসেবে বিবেচিত হবে? মনে রাখতে হবে জারক এবং বিজারক হিসেবে বিবেচিত হবে হচ্ছে খদাক টিন। আচ্ছা, আমাদের কিছু তাহলে জারক এবং বিজারক হিসেবে কাজ করে এমন যৌগ কিন্তু জানতে হবে। জারক এবং বিজারক উভয়, এইটা যদি জানা যায় তো আমার মনে হয় আমি যে কয়টা দিচ্ছি এই কয়টা তোমরা খুব সুন্দর করে করো, এতেই কাজ হয়ে যাবে। মনে রাখবা সালফার ডাইঅক্সাইড জারক এবং বিজারক, তারপরে হচ্ছে তোমার ওজোন, ঠিক আছে, আয়রন, আয়োডিন, টিন, সালফার ডাইঅক্সাইড, ওজোন, আয়োডিন, টিন, হাইড্রোজেন পারঅক্সাইড। ক্লিয়ার? এরা সকলে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। এই কটা জানলে মোটামুটি তোমাদের হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে অ্যান্সার হবে টিন। আচ্ছা, 21টা খুবই সহজ। 21টাকে বলেছে তড়িৎ রাসায়নিক কোষে। আচ্ছা, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটা ঠিক কথা, তাহলে সঠিক। অ্যানোডে ধনাত্মক। আচ্ছা, অ্যানোডে কি ঘটে? অ্যানোডে ঘটে জারণ, জারণে যায় মানে বিয়োগ চিহ্ন, ঋণাত্মক হবে, তার দেশে তো ধনাত্মক, তাহলে তো সঠিক না। ঠিক আছে, তিনি বলেছে কি অ্যানোডেতে মুক্ত ইলেকট্রন প্রবাহিত, 3ও সঠিক। অর্থাৎ তোমাদের অ্যান্সার হবে হচ্ছে গ দাগ, 1 ও 3, এই গ দাগ হবে হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? দেখো 23 দাগ, যে 10 মোল এ এবং 30 মোল বি গ্যাস এর মিশ্রণে মোট চাপ 12 অ্যাটমোস্ফিয়ার হলে এ গ্যাসের আংশিক চাপ কত? ঠিক আছে, আমরা আংশিক চাপের সূত্রে বসিয়ে দেব। আংশিক চাপের সূত্র কি? দেখো পিএ, পিএ প্রেসার অফ এ মানে আংশিক চাপ পিএ দ্বারা, এর সূত্র হচ্ছে x এ গুণ হচ্ছে পি, x এ হচ্ছে মোল ভগ্নাংশ, তাহলে মোল ভগ্নাংশ x একে লেখা যায় n a প্লাস nb গুণ হচ্ছে মোট চাপ পি। তাহলে এখানে হচ্ছে n a ইকুয়াল টু হচ্ছে 10, nb ইকুয়াল টু হচ্ছে 30 আর মোট চাপ পি ইকুয়াল টু হচ্ছে 12 অ্যাটমোস্ফিয়ার। ক্লিয়ার? তাহলে বসাই দাও 10 যোগ 30 গুণ হচ্ছে 12, তাহলে সব হবে হচ্ছে 3 অ্যাটমোস্ফিয়ার। অর্থাৎ অ্যান্সার হবে ক দাগ। ক্লিয়ার? অ্যান্সার হবে ক দাগ। আচ্ছা, এবার হচ্ছে প্লাটিনাম আর হাইড্রোজেন। সাধারণত হাইড্রোজেন যেহেতু গ্যাসীয়, তাহলে তড়িৎ কোষ কিন্তু গ্যাসীয়ই হবে, অর্থাৎ গ্যাস হবে কিন্তু, অর্থাৎ 24 এর অ্যান্সার হবে ক গ্যাস। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 25 দাগটা একটু দেখো। আচ্ছা, 25 দাগে তোমার দেওয়া আছে ই জিঙ্ক 2 প্লাস ইকুয়াল টু আছে 0.76 ভোল্ট প্লাস আর কি, আর আছে ই এজি প্লাস আছে হচ্ছে মাইনাস 0.799 ভোল্ট। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণের সময় যখন কোষে কোষ বের করবো তখন খেয়াল রাখো, প্রথমে বিবেচনা করবো পাত্র, যে পাত্র সে হবে অ্যানোড। ক্লিয়ার? যে পাত্র সবসময় সে হবে অ্যানোড। তারপরে দেখবো যে মৌল দেওয়া আছে কিনা, যেমন সিলভার আর জিঙ্ক দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে যে চার্টের উপরে বইতে যে চার্ট আছে তার নামে চার্টের উপরে তার হবে জারণ। আর যদি দুটো কিছু না দেওয়া থাকে তাহলে খেয়াল করতে হবে দেওয়া আছে যে জারণ হবে, তার ক্ষেত্রে কাজ জারণ হয়। কিন্তু এখানে আমাদের যেহেতু মৌল দেওয়া আছে জিঙ্ক আর সিলভার, সুতরাং এই জারণ মান হিসাব করা যাবে না, দেখতে হবে চার্টে কে জারণ হবে, মানে জারণ মানে চার্টে কে উপরে আছে, চার্টে দেখো জিঙ্ক উপরে, অর্থাৎ জিঙ্কের কিন্তু এখানে জারণ হবে। আমরা সূত্র লিখে ফেলাই দিই, ই কোষ ইকুয়াল টু ই অ্যানোড যোগ হচ্ছে ই ক্যাথোড। ক্লিয়ার?
আচ্ছা এই সূত্রে অনেকে কিন্তু এই জায়গায় মাইনাস, কোনোভাবে মাইনাস করতে না, আমরা প্লাস দিয়েই করবো, ঠিক আছে। আমরা জানি অ্যানোডে জারণ ঘটে, আর আমরা জানি ক্যাথোডে বিজারণ ঘটে, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি এই যে জারণ ঘটবে কার, জিঙ্কের কিন্তু জারণ হবে, কারণ সে চার্টের উপরে, তাই জিঙ্কের জারণ ফর্মে লিখবো। জিঙ্কের জারণ ফর্মে লিখবো, ক্লিয়ার। আর বিজারণ ঘটবে সিলভার, তাহলে সিলভারকে আমি বিজারণ ফর্মে লিখবো, মানে আয়নটা আগে লিখবো, ক্লিয়ার। দেখো এর সাথে এর মিলে গেছে, মানে এই যে মানটা আছে সেই মানটা আমি পাঠাবো 0.76 যোগ, কিন্তু এর সঙ্গে মিলনি, এখানে দিয়ে আছে জারণ বিভব, এখানে আছে বিজারণ, আমাকে এদের লাগবে বিজারণ বিভব, তাহলে আমরা বিজারণ ফর্মে এটাকে করে নেব। তাহলে প্লাস পাই দিল, সাত দুগুণে 14, অর্থাৎ ক্যালকুলেটর চাপো, দেখো কত হয়, 1.559 হবে সম্ভবত, ক্যালকুলেটর, অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু খ, ক্লিয়ার। অ্যান্সার হবে খ, বুঝছো বিষয়টা? আচ্ছা ঠিক আছে।